বসিরিয়া ইসলামী দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট হযরত মাওলানা খলিলুর রহমান। জনাব, আপনি যে পর্যায়ে লেখাপড়া করেছেন, ইচ্ছে করলে বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে জরুরি মজুরি কাটতে পারতেন। আপনি কেন গ্রামের শিক্ষকতা করতে এসেছেন একটু বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার দাদা একজন আলেম ছিলেন। উনি কবিরহাট মাদ্রাসার একজন শিক্ষক ছিলেন আমার জানা মতে। দাদার উত্তরসূরি হিসাবে আমার আম্মার চেষ্টা প্রচেষ্টা এবং আম্মার অবদানে বলা চলে আমি মাদ্রাসায় লেখাপড়ায় মনোনিবেশ করি। পঞ্চম শ্রেণীতে পাশ করার পরে আমাকে আমার আম্মায় আমার একজন উস্তাদ ছিলেন, যিনি আমাকে গৃহশিক্ষক হিসেবে পাঠদান করাতেন। তিনি বাড়ি হলো দিনাজপুরে। ওনাকে আমাকে গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। পর্যায়ক্রমে আমি দাখিল আলিম ফাজিল এবং আমি সেই দারুল ফালা ফাজিল মাদ্রাসা থেকে ষষ্ঠ শ্রেণী থেকে আমি ফাজিল পর্যন্ত লেখাপড়া করি। তারই ধারাবাহিকতায় আমি 1999 সালে আমি সেবা খলিলুর রহমান কামিল মাদ্রাসা থেকে আমি কামিল পাশ করি। 99 সালে কামিল পাশ করার পরেই 2001 সালের শেষের দিকে আমি বেগমগঞ্জের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান KM বহুমুখী আদর্শ মহিলা আলিম মাদ্রাসায় সহকারী সুপারিনটেন্ডেন্ট পোস্টে যোগদান করি। আসলে এই দিনী শিক্ষার সাথে সম্পৃক্ত থাকার যে প্রশ্ন আপনি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে একজন প্রতিনিধি হিসাবে। আল্লাহর প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করার যেই দায়িত্ব, সেই দায়িত্বটা দিনী শিক্ষার সম্প্রসারণের মাধ্যমেই এবং দিনী দায়িত্ব পালনের মাধ্যমেই আমি মনে করি এটা সম্ভব। পাশাপাশি দিনী শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি নিজেকেও আজকে ধন্য মনে করছি যে আজকে আমি এতটুকু আসতে পেরেছি। আমি সাধারণ শিক্ষা বা পাশাপাশি আমি অন্য যদি জবের সাথে সম্পৃক্ত থাকতাম, হয়তো অর্থনৈতিকভাবে আমি এস্টাবলিশ হতে পারতাম, হয়তো বা আরও। আমার একটি কথা বলতে হচ্ছে, আমার আম্মায় আমাকে বিদেশ যেতে দেন নাই। আমি বিদেশে যেটা আমার বিষয় হয়ে গেছে, আমার আম্মা বলছে না তোমাকে বিদেশ যাওয়ার প্রয়োজন নাই, তুমি দেশেই লেখাপড়া করতে। আসলেই আমি আজকে এখান থেকে দোয়া করছি এবং স্মরণ করছি আমার আম্মা দুনিয়াতে নেই। আল্লাহ যেন আমার মা বাবা সহ পুরো থেকে আমার জান্নাত নসিব করে এবং ওনাদের এই উত্তরসূরি হিসাবে দিনী প্রতিষ্ঠানের সাথে দিনী শিক্ষার সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ যেন আমাকে মৃত্যুর এক পর্যন্ত দিনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করেন, এটাই আমার উদ্দেশ্য। আমিন। হযরত, আপনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হিসেবে খ্যাত ফেনী জেলায়। আপনি একজন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষক হিসেবে কতটুকু সফল একটু সংক্ষিপ্ত আলোকপাত করবেন? আসলে আমি একটু পিছনে যেতে হচ্ছে। যখন আমি কামাল পাস করি তখন আমি আমার আরও সাংগঠনিক ভাইদের সাথে সম্পৃক্ত হয়ে আমরা পাকমনসিংহাট একটা কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করি। 2001 সালের জানুয়ারিতে আমরা সফলভাবে প্রতিষ্ঠা করতে সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনক হলো প্রচুর পরিমাণে ছাত্র সেখান থেকে বেরিয়ে এখন ভালো ভালো আপনার মেরিন ইঞ্জিনিয়ার বা বড় বড় অফিসার পোস্টও আছে। কিন্তু করোনা ভাইরাস যখন সারা দেশে মহামারী আকার ধারণ করলো, তখন স্কুলটা বন্ধ হয়ে যায়। পাশাপাশি 2006 সালে নোয়াখালীর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান নোয়াখালী আইডিয়াল দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করি। তখন আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন প্রিন্সিপাল জলিল স্যার, যিনি সেনবাগ কলেজের প্রিন্সিপাল হিসেবে সম্পদ রিটেন করছেন। আমাদের এই প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান দাখিল পর্যন্ত এখনও ইনশাল্লাহ অব্যাহত আছে। আমি ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এবং বোর্ড সদস্য এবং বর্তমানে ইসি কমিটির সদস্য। আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় 450 শতাধিক স্টুডেন্ট বর্তমানে আবাসিক অনাবাসিক লেখাপড়া করে যাচ্ছে। আমার
সন্তানেরা সবাই ওখানে লেখাপড়া করে এবং আমার বড় মেয়ে ওখান থেকে A+ পেয়ে বর্তমানে নোয়াখালী এই মহিলা কলেজে বিজ্ঞান বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। পাশাপাশি আমি 22 বছর সহকারী প্রধান হিসেবে কেএম বহুমুখী আদর্শ মহিলা আলিম মাদ্রাসায় ছিলাম। আমি নিজেকে ধন্য মনে করি যে আমি ওখানেও সফলতার সাথে আমি সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। ত্রুটি বিচ্ছুতি আল্লাহই ভালো জানেন, তবে আমি আমার দায়িত্ব হিসেবে আমি যথার্থ চেষ্টা করেছি আমার দায়িত্বকে দায়িত্ব মনে করে, আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব মনে করে আমি যেন এই পদে যখন যে পদে থাকি নিজের দায়িত্বটাকে যেন বড় মনে করি এবং মানুষ যেন আমাকে এই দায়িত্ব পালন করার পরেও যেন স্মরণ করে। ধন্যবাদ জনাব। আপনার বিদ্যালয়ে প্রবেশ করতে দেখতে পেলাম ছেলেদের পাশাপাশি মেয়েরও আপনার ছাত্রী রয়েছে, যথেষ্ট ছাত্রী দেখতে পেলাম। আপনার দৃষ্টিকোণ থেকে ইসলামী হাকিকতে মেয়েরা লেখাপড়া করে সামাজিক জীবনে, বাস্তব জীবনে, দাম্পত্য জীবনে কতটুকু অবদান রাখতে পারবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রতিষ্ঠানে প্রধান হিসেবে যোগদান করি 13/1/2023, মাত্র 2 বছর হলো। আমি যোগদান করার এই 2 বছরের মধ্যেই আমি যেমন প্রতিষ্ঠানের অবকাঠামো অবস্থা তো দেখছেন খুবই দুর্বল, কিন্তু যে প্রশ্নটা আপনি করছেন ছেলে এবং মেয়েদের লেখাপড়া মাদ্রাসা দ্বীনি শিক্ষায় কিভাবে সম্ভব বা এটা কতটুকু সফল, আমি দেখছি বর্তমান প্রেক্ষাপটে স্কুল বলেন আর দ্বীনি শিক্ষা বলেন, মাদ্রাসা বলেন, ছেলেদের থেকে এখন মাদ্রাসা মেয়েরা এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে। স্কুল শিক্ষা যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু ভালো রেজাল্ট করছে মেয়েরা। তার একমাত্র কারণ আমি মনে করি আজকে বর্তমান যেই ডিজিটালাইজেড পদ্ধতি আমাদের কাছে আসছে, এটার এই মোবাইল ব্যবস্থাপনার যে কুফল, এটা আমাদের মেয়েদের চেয়ে ছেলেদেরকে বেশি গ্রাস করে ফেলছে। এই কারণে ছেলেরা আজকে সন্ধ্যার পরে আমি তাদেরকে কখনো বাড়িতে পাই না। বহু স্টুডেন্টের বাড়িতে সুপারভিশনে যাই সন্ধ্যার পরে, কিন্তু দেখা গেলো তাদেরকে বাড়িতে পাই না। মেয়েদেরকে ইচ্ছায় অনিচ্ছায় গার্ডিয়ানদের তত্ত্বাবধানে তাদেরকে টেবিলে পাওয়া যায়। আপনি যে প্রশ্ন করছেন দ্বীনি শিক্ষার বিষয়ে, আসলে দ্বীনি শিক্ষাটা তো পুরুষ যেমনিভাবে প্রয়োজন নারীদেরকেও তেমনিভাবে প্রয়োজন। আল্লাহ রাসূলের জীবনে যেমন মা আয়েশা, ফাতেমা, খাদিজা, তাদেরকে আল্লাহ রাসূল যেভাবে দ্বীনি শিক্ষার মাধ্যমে, দ্বীন প্রচারের মাধ্যমে দ্বীনের দিকে যেভাবে ধাবিত করেছেন, তাদেরই সেই ধারাবাহিকতা, তাদের যে দ্বীনি শিক্ষাগুলা, তাদের যে তাদের যে চরিত্রগুলা, তারা দ্বীনি শিক্ষা যদি অ্যাডজাস্ট না হইতো এবং তারা পাশাপাশি মাসলা মাসাইল যদি আমাদের কাছ থেকে না শিখে, তাহলে তারা তো পারিবারিক জীবনে এই শিক্ষা থেকে অনেকটা দূরে সরে যাবে। আজকে আমাদের দেখেন মেয়েরা বিভিন্ন এই যে এখন একজন মানুষ আপনার ধরেন একজন ছেলেকে বিয়ে করানোর জন্য একদম হুমলি খেয়ে আসি পড়ে যে মাদ্রাসা আমাকে হুজুর আমাদেরকে একটা এই ছাত্রী দেন, মাদ্রাসায় লেখাপড়া করে নামাজ কালাম পড়ে একটু ভালো পরিবেশ। কেন আসে? তার একমাত্র কারণ হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি যেমন মানুষ দ্বীনি শিক্ষা পাচ্ছে, আপনার সাধারণ শিক্ষা পাচ্ছে, এখান থেকে একজন মেয়ে দাখিল পাশ করে সে কলেজে যাই ইন্টারমিডিয়েট ভর্তি দিতে পারছে, আলেম পাশ করে সে অনার্সে ভর্তি দিতে পারছে। তাহলে সে এখানে একজন মানুষ ধরে একজন মুসলমান, সে মাদ্রাসা না পড়ে স্কুলে যাবে কেন? স্কুলের যেই শিক্ষা ব্যবস্থা, যে সিলেবাস, যে ক্যারিকুলাম, এটা আমার মাদ্রাসায়ও আছে, পাশাপাশি কোরআন হাদিস, ফিকহ, এই 3টা সাবজেক্ট এবং আরবি সাহিত্য, আরবি গ্রামার, এই বিষয়গুলো তারা এখানে অর্জন করতে পারতেছে এডিশনাল, মনে করেন মানে অতিরিক্ত, স্কুল থেকে অতিরিক্ত। মাদ্রাসার জন্য আমাদের কম্পালসারি, কিন্তু তারা এই শিক্ষা গ্রহণ করার দ্বারা যেমনিভাবে তার দাম্পত্য জীবনে একটা সুখ শান্তির ব্যবস্থাপনা কিভাবে করতে পারে, এটা সংসারকে কিভাবে শান্তিময় করে তোলা যায়, তারা সেই শিক্ষাটা এখানে অর্জন করতে পারতেছে। এবং একটা মেয়ে এখানে পর্দার সাথে লেখাপড়া করতে পারতেছে। আমি একটু বলতে হচ্ছে আপনাকে, আমি আমার এই পাশে মেয়েদের জন্য ওয়াশরুম, পানির ব্যবহার, অজুখানা এবং তাদের নামাজের ব্যবস্থাটা পৃথক করে দিয়েছি।
এদিকে আমাদের ছেলেদের জন্য, পুরুষদের জন্য। আমি ইতিমধ্যে আমাদের এই বছরে আমি এই ব্যবস্থাটা করেছি। ইনশাআল্লাহ আমি যদি সরকার থেকে যদি আমি এই প্রতিষ্ঠানের জন্য যদি কোনো ভালো পাই, আমরা প্রস্তাবনা পেশ করেছি। এখানে ভবন নাই, আমাদের ব্যবস্থাপনায় বন্যা, আমাদের এই প্রতিষ্ঠানের 2.5 ফুট পানি উঠেছে এখানে। আমার এই টেবিলে এতটুকু ছিল পানি, আমার এখান পর্যন্ত হয়েছে এই ভবনে। এই অবস্থার পরেও আমরা সরকারের কাছে আবেদন করেছি এবং আমি চাইব আসলে যে সকল প্রতিষ্ঠান আপনার ডেভেলপমেন্টের আওতায় আসে নাই, যেন দ্রুত ওই সকল প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট আওতায় নিয়ে বহুতল ভবন আমার এই প্রতিষ্ঠান অত্যন্ত জরুরি। আমি মনে করি আমার এই আবেদনের প্রেক্ষিতে ইয়েগুলা অনুমোদন করলে আমি আরও এই প্রতিষ্ঠানের লেখাপড়ার মান এবং অবকাঠামোগত উন্নয়ন করলে আরও দিন উন্নতি সাধন করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জনাব খলিলুর রহমান, আপনি যথেষ্ট মূল্যবান বক্তব্য রেখেছেন।